হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব ক্লাস 9 এর বৃত্তের পরিধি কষে দেখি 16 এর 1 এর দাগ থেকে 8 এর দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো, আশা করছি বৃত্তের পরিধির কোনো প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হবে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। সবার প্রথমে তোমাদেরকে বলে নেই, বৃত্তের পরিধির অঙ্কগুলো করার আগে সবার প্রথমে আমাদের বৃত্তের কিছু খুঁটিনাটি প্রশ্ন জানতে হবে। আমাদের জানতে হবে বৃত্ত কী, বৃত্তের পরিধি কী, বৃত্তের ব্যাস কী, ব্যাসার্ধ কী, ব্যাসের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক কী, অর্ধবৃত্ত কী, এসব সবার প্রথমে আমাদের জানতে হবে। তারপর এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে। যদি আমরা এসব জেনে তারপরে এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করি, তাহলে আমাদের অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে। তো চলো প্রথমে আমরা জেনে নেই বৃত্ত কী। বৃত্ত বলেছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে। দেখো, এখানে ও হলো একটা কেন্দ্র। আমি ও বিন্দুতে মনে করে একটা কাটা কম্পাস বসিয়েছি। কাটা কম্পাস বসিয়ে এই মাপ নিয়ে যদি আমি এভাবে ঘোরাই, চারিদিকে কিন্তু সমান দূরত্ব থাকবে। অর্থাৎ ও থেকে ওসি যা দূরত্ব হবে, ও থেকে বি এর যা দূরত্ব হবে, আবার ও থেকে যদি আমি স্কেলের সাহায্যে এইভাবে টানি, ও এর যা দূরত্ব হবে সব কিন্তু সমান হবে। ঠিক আছে, তো মানে সমান দূরত্ব বজায় রাখবে। তাহলে যে বক্ররেখাটা এভাবে ঘুরে আসলো তাকে আমরা বলবো বৃত্ত। তাহলে চিত্রে এবিসি হলো একটি বৃত্ত আর ও হলো বৃত্তের কেন্দ্র। এবার আমরা জানবো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি কি, যে এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হলো বৃত্তের পরিধি। তো বৃত্তের পরিধিটা কি? যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ। দেখো, আমি যখন বৃত্তটা এঁকেছিলাম, মনে করো কাটা কম্পাসটা আমি এখানে ও বিন্দুতে বসিয়েছিলাম। তারপর আমরা কি করেছিলাম, কাটা কম্পাসটা এভাবে ঘুরিয়েছিলাম। তাহলে যে বক্ররেখা দ্বারা এই যে বৃত্তটা যে সীমাবদ্ধ, সেটাকে বলবো আমরা বৃত্তের পরিধি। তাহলে আমরা মনে করো আমি এই জায়গায় আছি, আমি কাটা কম্পাসটা এখানে বসিয়ে এখানে রেখেছি। এইভাবে যে যখন আমি ঘুরিয়ে আনবো, তখন কিন্তু আবার এসে এখানেই মানে মিল হবে, তাই তো? মানে এখানে এসে আবার শেষ হবে। তাহলে এইটাকেই আমরা বলবো বৃত্তের পরিধি। চিত্রে ঘূর্ণায়মান রেখাটাই হলো বৃত্তের পরিধি। এখানে দেখো, এই যে ঘূর্ণায়মান রেখা, মানে যে এটার কথা বলা হচ্ছে, এই ঘূর্ণায়মান রেখাটাই হলো বৃত্তের পরিধি। এবার আমরা জানবো ব্যাস। ব্যাসটা কি? বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্রগামী দূরত্বকে ব্যাস বলে। বৃত্তের এক প্রান্ত থেকে, মনে করো এটা বৃত্তের এক প্রান্ত আর এটা হলো বৃত্তের আরেক প্রান্ত। তাহলে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে কেন্দ্রগামী, মানে কেন্দ্র দিয়ে যেতে হবে, কেন্দ্রগামী যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলবো আমরা ব্যাস। অর্থাৎ চিত্রের মধ্যে আমরা এখানে ব্যাস কোনটাকে বলবো, বিসি। এই বিসিটা হলো বৃত্তের ব্যাস, বুঝলে? এবার দেখো, এবার আমরা জানবো ব্যাসার্ধ কাকে বলে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। দেখো, এই যে কেন্দ্র থেকে পরিধি, এটাকে আমরা পরিধি বলি, যেটাকে, তাই তো? এটাকে কি বলে? পরিধি। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, তুমি এখানে বলতে পারো বা এখান থেকে এখানে বলতে পারো, তুমি যেই দিকেই টানো না কেন, মানে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত বা এখান থেকে এই দিকে টানো না কেন, এই যে দূরত্বটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলবো আমরা বৃত্তের ব্যাসার্ধ, বুঝলে? তো চিত্রের মধ্যে বলে দিয়েছে যে ওবি ও ওসি হলো ব্যাসার্ধ। এখান থেকে এইটুকু হলো কি বৃত্তের ব্যাসার্ধ। আবার বলতে পারবো আমরা এখান থেকে এইটুকু হলো মানে ওসি, এটাও হলো বৃত্তের ব্যাসার্ধ, বুঝলে? আবার এখান থেকে এইদিকে যদি কোনো নাম দিয়ে দিই, তাহলে এটাও হলো বৃত্তের ব্যাসার্ধ, বুঝলে? তো দেখো, এবার বলেছি সুতরাং ব্যাস সমান সমান 2 ইন্টু ব্যাসার্ধ। এটা কীভাবে হলো? দেখো, আমরা জানি যে পুরোটা, মানে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে কেন্দ্রগামী দূরত্ব, অর্থাৎ পুরোটাকে বলি আমরা ব্যাস। তাহলে পুরোটা যদি ব্যাস হয় আর অর্ধেকটা যদি ব্যাসার্ধ হয়, তার মানে আমরা কি বুঝছি? তাহলে আমরা বুঝতে পারছি যে ব্যাসটা ব্যাসার্ধের দ্বিগুণ, তাই তো? মনে করো এখান থেকে এইটুকু হলো 4 সেমি। তাহলে ব্যাস কত হবে? তাহলে ব্যাস হবে 2 ইন্টু 4, কারণ ব্যাসার্ধের দ্বিগুণ হবে। তাহলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। দেখো, এখান থেকে এখানে 4 সেমি হলে এখান থেকে এখানেও 4 সেমি হবে, কারণ এখান থেকে যা দূরত্ব আর এখান থেকে দূরত্ব কিন্তু একই, সেটা তোমাদের প্রথমে বলেছিলাম। তাহলে এখান থেকে এখানে দূরত্ব যদি 4 সেমি হয়, তাহলে এখান থেকে এখানে দূরত্ব কিন্তু 4 সেমি হয়। তাহলে যোগ করলে পুরোটা কত হবে? 8 সেমি। দেখো, আমরা সূত্রের সাহায্যে একবার বের করে নিলাম যে ব্যাস সমান সমান এই 8 সেমি। ঠিক আছে, তার মানে আমরা জেনে গেলাম যে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হয়। যদি অন্যভাবে বলি যে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়, বুঝলে? তো সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে দেখো, অর্থাৎ কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ব্যাস কত হবে? ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2r।
এবং পরিধিটা কি হবে, পরিধি মানে পুরোটা পরিধি মানে এটা এই পরিধিটা কি হবে 2πr। সূত্রটা অবশ্যই মুখস্থ রাখবে 2πr, যেখানে পায়ের মান বলে দিয়েছে 22/7 প্রায় বা 3.14 প্রায়, এটা মনে রাখবে, ঠিক আছে। এবার আমরা জানবো অর্ধবৃত্ত কি। দেখো মনে করো একটা গোল তরমুজকে আমি তরবারি দিয়ে মাঝ বরাবর কেটে দিলাম, তাহলে এই রকম দুটো খণ্ড তৈরি হবে, ওপরে একটা খণ্ড নিচে একটা খণ্ড, আলাদা হয়ে এরকম ভাবে খণ্ড তৈরি হবে, তাই তো। তো বলেছে যে কোনো বৃত্তের ব্যাস বৃত্তটিকে সমান দুভাগে ভাগ করে, তাহলে এটা কি, এটা বৃত্তের ব্যাস, কারণ এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাই তো। এটাকে কি বলবো, বৃত্তের ব্যাস। তাহলে এটা তরমুজটাকে সমান দুভাগে ভাগ করে দিচ্ছে, তাহলে দুভাগে ভাগ করে দিলে যে এই যে প্রতিটা ভাগ, এই ভাগটাকে আর এই ভাগটাকে বলবো আমরা অর্ধবৃত্ত, বুঝলে। অর্থাৎ মনে করো এই বৃত্তের ব্যাসার্ধ হলো আর, কি বললাম, এই বৃত্তের ব্যাসার্ধ হলো আর। তাহলে দেখো, তাহলে এই বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে বৃত্তের পরিধির সূত্র আমরা কি জানলাম, বৃত্তের পরিধির সূত্র আমরা জানলাম 2πr। তাহলে 2πr, তাহলে অর্ধবৃত্ত মানে কি, অর্ধেক যেহেতু হবে, তাহলে আমরা 2πrকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ করা, 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে হয়ে যাবে πr। সেই জন্য এখানে অর্ধবৃত্তের পরিধি দেওয়া আছে πr একক, বুঝলে। এবার অর্ধবৃত্তের পরিসীমা এটা কিভাবে হলো, দেখো আমরা জানি যে এই এক একটা ভাগকে বলা হয় অর্ধবৃত্ত, তাহলে এই পুরোটা এটা কি, এটা বৃত্তের ব্যাস, তাই তো। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, এখান থেকে এটা যদি আর হয়, মানে এখান থেকে এটা যদি আর হয়, তাহলে ব্যাসটা কি হবে, ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ কি হবে 2r, তাই তো। তাহলে পুরোটা হলো 2r। আর এটা মানে কি, এটা হলো বৃত্তের পরিধি, যেটা কি সূত্র দেওয়া ছিল 2πr, তাই তো। 2πr ছিল এই পুরো বৃত্তের, আর অর্ধবৃত্তের ক্ষেত্রে ছিল πr। তার মানে এটা হলো বৃত্তের ব্যাস, ব্যাস হলো 2r, আর পরিধিটা কি, অর্ধবৃত্তের পরিধিটা হলো πr। তাহলে এই দুটো যদি যোগ করি, অর্থাৎ πr আর 2r যদি যোগ করি, তাহলে আমাদের অর্ধবৃত্তের পরিসীমাটা বেরিয়ে যাবে πr + 2r একক। আশা করছি এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। একের দাগে আছে নিচের ছবিগুলির পরিসীমা হিসেব করে লিখি। রোমান সংখ্যা 1-এ দেখো একটা ছবি দেওয়া আছে, 2-এ একটা ছবি দেওয়া আছে, তো এই ছবিগুলোর আমাদের পরিসীমা বের করতে হবে। তো আমি প্রথম ছবিটা তুলে নিচ্ছি। তো দেখো আমি ছবিটা তুলে নিয়েছি, এবার আমি একটা নাম দিয়ে দেবো, তাহলে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। আমি এটার নাম দিচ্ছি এ, আর এটার নাম দিচ্ছি আমি বি, এটার নাম দিচ্ছি সি, এটার নাম ডি এবং এটার নাম দিচ্ছি ই, ঠিক আছে। আর এখানে আমাদের দেখো এখানে কোণ দেওয়া আছে। তো এবার এই ছবিটার পরিসীমাটা আমরা কিভাবে বের করব। পরিসীমা মানে কি, এখানে যে ছবিটা দেওয়া আছে এই ছবির সবগুলো বাহুকে যোগ করে যেটা আসবে সেটাকে আমরা বলবো পরিসীমা, ঠিক আছে। তো এখানে দেখো এসি মানে এই পুরোটার কিন্তু বাহুর মান দেওয়া আছে 8 মিটার, অর্থাৎ এটার মান আমাদের দেওয়া আছে। আবার দেখো এখানে এই ইডি এটারও মান দেওয়া আছে, কিন্তু এই এটার মান দেওয়া নেই, অর্থাৎ আমাদের এই এর মানটা বের করতে হবে। আর এই যে বৃত্তাকার অংশটা আছে এই বৃত্তাকার অংশের পরিসীমাটা বের করতে হবে, তাহলে আমাদের সবগুলো মান বেরিয়ে যাবে। তারপর যদি আমরা সবগুলো যোগ করে দিই তাহলে এই ছবিটার পরিসীমা বেরিয়ে যাবে, ঠিক আছে। একদম সোজা, তোমরা শুধু দেখতে থাকো। দেখো প্রথমে লিখে নেব যে চিত্রে চিত্রে এখানে যার যার মান দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নেব। এসির মান আমাদের পুরোটা দেওয়া আছে 8 মিটার কমা, তারপরে লক্ষ্য করে দেখো ইডি এর মান দেওয়া আছে, দেখো ইডি মানে এখান থেকে এই পর্যন্ত ইডির যা মান হবে, আবার এখান থেকে বি থেকে সি অর্থাৎ বিসির মান একই হবে, মানে এখান থেকে এখানে যা মান এখান থেকে এখানের মাপটা একই। তাহলে আমরা লিখে নেব যে ইডি আর বিসি এই দুটোই সমান হবে, অর্থাৎ 5 মিটার হবে, ঠিক আছে। আমি একসাথে লিখে দিলাম। আবার লক্ষ্য করে দেখো এখানে বির যা মাপ হবে আর সিডির মাপটা কিন্তু একই হবে, মানে এখান থেকে এটা 4 মিটার দেওয়া আছে, তার মানে এটাও 4 মিটার হবে। তাহলে আমরা লিখে নেব যে বিই আর সিডি এই দুটোই হবে 4 মিটার, বুঝলে। এবার আমরা বের করে নেব এবি, মানে এখান থেকে এইটুকু বের করব। তো এবির মানটা আমরা কিভাবে বের করব, দেখো পুরোটা কি, পুরোটা হলো 8 মিটার, তাহলে এখান থেকে এইটুকু কত আমরা জেনে নিলাম, বিসির মানটা হলো 5 মিটার। তাহলে পুরোটা যদি 8 মিটার হয় সেখান থেকে যদি আমরা 5 মিটার বাদ দিয়ে দিই তাহলে আমাদের এবির মানটা বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখে নেব যে পুরোটা হলো এসির থেকে যদি আমরা বিসিটা বিয়োগ করে দিই তাহলে আমাদের এবির মান বেরিয়ে যাবে। তাহলে 8-এর থেকে আমাদের বিসি মানে কত 5, এটাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা লিখে নেব যে সমান 3 মিটার। তো আমরা পেয়ে গেলাম এবির মানটা 3 মিটার। তো আমি লিখে নিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে এইটুকু হলো 3 মিটার। এবার ভালো করে লক্ষ্য করে দেখো
এখানে যে এ বি ই যে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের এই কোণটা কত, 90 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজটা হলো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং সমকোণী ত্রিভুজ এ বি ই থেকে পাই। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা বের করব এটা হলো ভূমি, এটা হলো লম্ব, আর এটা হলো অতিভুজ। তাহলে আমরা সূত্র জানি যে সমকোণী ত্রিভুজ এ বি ই থেকে পাই আমরা লিখব যে অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ হলো এখানে এ ই, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হলো বিই প্লাস ভূমি স্কোয়ার, ভূমিটা কি, ভূমি হলো এ বি, তাহলে এ বি স্কোয়ার। তাহলে এখানে যা আছে তাই লিখবো, এ ই স্কোয়ার সমান সমান বির মান আমরা বের করে নিলাম, বির মান হলো 4, আর এটা দেওয়াই বির মান দেওয়াই ছিল, যাই হোক 4 স্কোয়ার যোগ এবির মানটা আমরা বের করে নিলাম 3, তাহলে 3 স্কোয়ার বা এ ই স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার মানে 16 আর 3 স্কোয়ার মানে কত, 9। তাহলে আমরা লিখবো এ ই, তাহলে দেখো যোগ করে দিলে কত আসবে 25, আর স্কোয়ার উঠে গেলে কি হয় রুট ওভার, তাহলে রুট ওভার হবে 25 বা এ ই সমান সমান 25-এর বর্গমূল হবে 5। তাহলে আমরা বের করে নিলাম যে এ ইর মান 5 মিটার। এটা দেখো এটার মান কিন্তু দেওয়া ছিল না, আমরা মাত্র বের করে নিলাম যে এটার মান হলো 5 মিটার। তাহলে দেখো এটার মানও বেরিয়ে গেল। এবার আমাদের শুধু বের করতে হবে যে এই বৃত্তাকার অংশের পরিসীমা, ঠিক আছে। তো বৃত্তাকার অংশের পরিসীমাটা আমরা কীভাবে বের করব, তাহলে আমরা লিখে নেব যে সুতরাং আমরা লিখব যে বৃত্তাকার অংশের পরিসীমা সমান সমান, দেখো ভালো করে লক্ষ্য করবে, দেখো এই পুরোটা মানে এখান থেকে যদি আমি এভাবে বাড়িয়ে দিই তাহলে এটা কিন্তু একটা বৃত্ত হয়ে যাচ্ছে, আর এখান থেকে এইটুকু মানে কি, এটা অর্ধবৃত্ত। এখান থেকে এইটুকু অর্থাৎ সিডির মান কত, সিডির মান হলো 4 মিটার। তাহলে অর্ধবৃত্তের এই সিডিটা কিন্তু কি ব্যাস, তাহলে এটা হলো ব্যাস আর এটা হলো পরিধি। তাহলে আমরা অর্ধবৃত্তের পরিধির সূত্রটা কি জানি, পাই আর, তাহলে লিখবো পাই আর। তাহলে পাই এর মান আমরা জানি 22/7, তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম পাইয়ের মান 22/7। আর আর এর মানটা কি হবে, দেখো পুরোটা কত বললাম 4, পুরোটা 4 মানে ব্যাস, তাই তো। তাহলে ব্যাস যদি 4 মিটার হয় তাহলে আমরা ব্যাসার্ধ কি জানি, ব্যাসার্ধ জানি ব্যাসের অর্ধেক অর্থাৎ 4/2, ঠিক আছে। তো এটা তোমাদের এখানে লিখতে হবে না, আমি তোমাদের বোঝালাম। তাহলে আমরা লিখব যে এটা হবে 4/2 এত মিটার। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে 4 কীভাবে পেলাম, দেখো এখান থেকে বি থেকে ই এর যা দূরত্ব অর্থাৎ এটা 4 মিটার হলে এখান থেকে এইটুকু অর্থাৎ সিডির মানও কিন্তু 4 মিটার হবে, বুঝলে। এবার তাহলে এটার অর্ধেকটাই মানে তো আর অর্থাৎ ব্যাসার্ধ, এই আর এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করব, দেখো 2 দিয়ে যদি কেটে দেই এখানে হবে 2 অক্ষে 2, তাহলে উপরে হবে 44 আর নিচে হবে কত 7 এত মিটার। এবার লিখব সুতরাং দিয়ে লিখব আমরা যে ছবিটির পরিসীমা সমান সমান, দেখো পরিসীমাটা আমরা বের করব, তো এটাই আমাদের বের করতে বলেছে। তাহলে এই পুরোটা কত 8, তাহলে আমরা এটাকে লিখে নেব প্রথমে 8 যোগ এই বৃত্তাকার অংশের পরিসীমাটা আমরা কত বের করলাম, এই বৃত্তাকার অংশের পরিসীমা আমরা বের করলাম 44/7, তাহলে আমরা লিখে নেব 44/7 যোগ, তারপর এটা লিখতে হবে ইডির মান হলো 5, তাহলে লিখব 5 যোগ, তারপর লিখতে হবে আমাদের এটা, তাহলে এর মানটা কত 5, তাহলে লিখে নেব আমরা 5, বুঝলে। তাহলে এই সবগুলোকে যোগ করে দিলে যেটা আসবে সেটাই হলো এই ছবিটার পরিসীমা, একদম সোজা। তাহলে দেখো আমি এই সংখ্যাগুলোকে যোগ করছি, 5 5 কি হয় 10, 10 আর 8 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 18, 18 যোগ এখানে 44/7 আছে। তো এবার আমরা এখানে লসাগু করব, তাহলে লসাগু কত হবে 7ই হবে। তাহলে 18 দিয়ে 7কে আমরা যদি গুণ করি তাহলে কত হবে, 7 8 56, 6 আর থাকলো 5, 7 অক্ষে 7 আর 5 কত হবে 7 5 12, 126 যোগ হবে 44, ঠিক আছে। আমরা লসাগু করলাম, এবার 126 আর 44 আমরা যোগ করে দেবো, তাহলে যদি যোগ করি তাহলে কত হবে, দেখো 10 4 2 6 1 7 1, তার মানে এখানে হয়ে যাবে 170/7। তো আমরা এখন কি করব, আমরা এখানে ভাগ করে দেবো, ঠিক আছে 170। তো আমরা 7-এর ঘরে যদি নামতা করি 7 × 14, তো বিয়োগ করলে আসবে 3, তো 0 কেটে নেবো আমরা। তাহলে 7-এর ঘরে নামতা করলে হবে 7 4 7 কত হবে, 4 7 হবে 28, তাহলে বিয়োগ করে দিলে আসবে কত 2, তাহলে এই 2টাকে আমরা উপরে নেবো আর এই ভাজকটাকে আমরা নিচে লিখবো, তাহলে লিখবো 24 × 2/7 মিটার। এটা হলো এই ছবিটার পরিসীমা, বুঝলে।
দুইয়ের দাগে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, বলেছে এই ছবির পরিসীমা বের করতে। তো পরিসীমা মানে আমরা বুঝে গেলাম আগের অঙ্কটার ক্ষেত্রে যে সবগুলো বাহু বের করে সবগুলোকে যোগ করে দিলে পরিসীমা হয়ে যাবে। তো এর মধ্যে এটা 14 সেন্টিমিটার দেওয়া আছে, এখান থেকে এইটুকু 14 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এখান থেকে এইটুকু কত এটা দেওয়া নেই। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এখান থেকে এইটুকু যদি 14 সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে এইটুকু কিন্তু 14 সেমি হয়ে যাবে। তাহলে এই তিনটা বাহুর মাপ আমরা পেয়ে গেলাম, শুধু আমাদের এইটুকু বের করতে হবে, অর্থাৎ এই অর্ধবৃত্তের পরিধিটা বের করতে হবে, তাহলে আমাদের এই মানটা বেরিয়ে যাবে। তো দেখো আমি ছবিটা তুলে নিচ্ছি। তো দেখো আমি ছবিটা তুলে নিয়েছি, এবার আমি নাম দিয়ে দিচ্ছি, এটার নাম আমি এ দিচ্ছি, এটার নাম দিচ্ছি বি, এটার নাম দিচ্ছি সি, এটার নাম দিচ্ছি ডি। ঠিক আছে, তাহলে এখানে যা যা আছে আমরা সবার প্রথমে সেটা লিখে নেব। এবির মান দেওয়া আছে আমাদের এখানে 14 সেমি, তো এটা লিখে নেব। তারপর আমাদের এখানে বিসির মানটা দেওয়া আছে 14 সেমি, আর আমরা জানলাম তাহলে এডির মানও 14 সেমি হবে, তাহলে এডি হবে 14 সেমি। তো আমরা বের করে নেব যে এই সিডি বৃত্তচাপের পরিধিটা বের করে নেব। ঠিক আছে, তো লিখে নেব, সুতরাং সিডি বৃত্তচাপের পরিধি, যেহেতু এটা অর্ধবৃত্ত তাই অর্ধবৃত্তের পরিধির সূত্রটা কি আমরা জানি, পাই আর সমান সমান পাইয়ের মান আমরা জানি 22/7 ইন্টু আর মানে কি, দেখো এখানে আর মানে হলো ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এইটুকু এটা হলো এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে কত দেওয়া আছে, 7 দেওয়া আছে, তাহলে আমরা এখানে 7 লিখে নেবো, এই 7 কেটে দেবো, তাহলে সমান সমান কত হবে, 22 মিটার। তো 22 এখানে মিটার হবে না, এখানে সেন্টিমিটার হবে। এবার দেখো আমরা এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম, এবং সিডি বৃত্তচাপের যে পরিধি সেটাও আমরা পেয়ে গেলাম। এবার আমরা এই সবগুলোকে যদি যোগ করে দিই তাহলে এই ছবিটার পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে লিখবো, সুতরাং ছবিটির পরিসীমা সমান তাহলে হবে এবির মান কত আছে, 14 আছে, তাহলে 14 যোগ বিসির মান কত আছে, বিসির মানও 14 আছে, তাহলে লিখবো 14 যোগ, তারপর এই বৃত্তচাপের মানটা কত দেওয়া আছে, 22 যোগ, আর এই এডি বা ডিএ বলতে পারো, এটার মান আছে 14, তাহলে এত আমরা লিখবো সেমি। তো এবার আমি যোগ করে দিচ্ছি, দেখো 4 2 6, 6 আর 4 10, 10 আর 4 হবে 14, 14 4 হাতে 1, 1 2 3 4 5 আর 1 6, 64 সেমি হয়ে যাবে। বুঝলে, দুইয়ের দাগে আছে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসেব করে লিখি। তো এখানে বৃত্তাকার তারের রিং এর কিন্তু এখানে ব্যাসার্ধটা দেওয়া আছে। তো আমরা সবার প্রথমে একটা বৃত্ত এঁকে নেই। তো দেখো আমি এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। তো আমি একটা বৃত্ত এঁকে নিলাম। তো এই বৃত্তের আমাদের কিন্তু এখানে ব্যাসার্ধটা দেওয়া আছে যে 35 মিটার। এবার আমরা প্রশ্নটা পড়ব। দেখো কি বলেছে, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব। তো এই 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার তারের রিং তৈরি করতে আমাদের কত লম্বা তার নেব, এটা বের করার জন্য এই বৃত্তের পরিধি বের করতে হবে। যদি বলো কেন, মনে করো তারটা এখানে আছে, কোথায় আছে, এখানে আছে, এখান থেকে এখানে আমি ঘুরিয়ে এভাবে ঘুরতে কিন্তু আবার আমাদের এখানে আসতে হবে, তাহলেই তো বৃত্তাকার তারের রিংটা তৈরি হবে, তাই না। তাহলে একটা জায়গা থেকে যদি এভাবে ঘুরে এসে আবার যদি ওই জায়গায় আসি, অর্থাৎ সেটাকে আমরা বলি পরিধি। বুঝলে, সেটা তুমি যে কোনো জায়গা হতে পারে, তুমি এখান থেকেও করতে পারো। মনে করো তুমি এখানে তারের মাথাটা নিয়েছো, এবার এটাকে এভাবে ঘুরিয়ে এসে আবার যদি এখানে আসো, তাহলে সেটা হলো বৃত্তের পরিধি। তার মানে আমরা যদি এই বৃত্তের পরিধির মানটা বের করতে পারি তাহলে বুঝবো যে কত লম্বা তারটা লাগবে। বুঝলে, তাহলে আমরা লিখে নেব যে প্রথমে লিখবো যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, আমরা আর দিয়ে লিখবো সবসময়। ঠিক আছে, আর দিয়ে লিখবো, ব্যাসার্ধটাকে সবসময় আর দিয়ে লিখবো। ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 35 মিটার। তাহলে লিখে নেব, সুতরাং বৃত্তের পরিধি সমান হবে 2πr। ঠিক আছে, 2πr। তো এবার আমরা এখন মান বসাবো, 2 × পায়ের মান হবে 22/7 গুণন আর এর মানটা কত এখানে আছে, 35। তো কেটে দেবো 7 দিয়ে, 5 7 35। তো এবার দেখো, এবার সবগুলো আমরা গুণ করে দেবো। তাহলে যদি গুণ করে দিই তাহলে এখানে আসবে কত, 44 আর 5 গুণ করবো, 44 আর 5 যদি গুণ করি, 4 5 20, 0 হবে 2, 4 5 20 আর 2 22 হবে, তার মানে হবে 220 মিটার। তাহলে আমরা বের করে নিলাম যে বৃত্তাকার তারের রিং তৈরি করতে আমাদের 220 মিটার তার লাগবে। তো আমরা অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং বৃত্তাকার তারের রিং তৈরি করতে
রিং তৈরি করতে 220 মিটার তার লাগবে। বুঝলে? 3 দাগে আছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি হিসেব করে লিখি। তো দেখো আমি এখানে একটা ট্রেনের চাকা এঁকে নিচ্ছি। তো এই ট্রেনের চাকার এখানে আমাদের ব্যাসার্ধটা দেওয়া আছে 0.35 মিটার। তাহলে ট্রেনের চাকার আমাদের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 0.35 মিটার। তো আমরা লিখে নেব যে ট্রেনের চাকার ব্যাসার্ধ, আমরা যেটাকে আর দিয়ে লিখব সব সময়, ব্যাসার্ধ 0.35 মিটার। এবার আমরা ট্রেনের চাকার পরিধি বের করব। পরিধি মানে কি? এখান থেকে মনে করো, এখান থেকে আমি যদি ধরি তাহলে এখান থেকে ঘুরে ঘুরে আবার এখানে আসাটাকে পরিধি বলে, ঠিক আছে, এক পাক ঘোরা। তাহলে আমরা পরিধিটা বের করে নেব। সুতরাং ট্রেনের চাকার পরিধি সমান সমান, পরিধির সূত্র আমরা কি জানি? 2πr মিটার হবে। তাহলে 2 × পাই এর মান হবে 22/7 × r এর মান হলো 0.35 মিটার। তো আমরা এবার দশমিক তুলে দেবো। তো দশমিকের আগে যাই থাকুক না কারণ একটা 1 লিখবো, আর দশমিক পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য লিখবো। এবার 2 দিয়ে এটাকে কেটে দেবো, হবে 50, আর এই দুটোকে 5 দিয়ে কাটবো, 5 × 10 = 50 আর 5 × 7 = 35, 7 7 কেটে দেবো। তাহলে এখানে আছে 22 আর নিচে আছে 10 এত মিটার। তো শূন্য কাটা আছে, একটা আছে, তার মানে এক ঘর আগে দশমিক হবে, 2.2 মিটার। তাহলে আমরা বের করে নিলাম যে ট্রেনের চাকার পরিধি হলো 2.2 মিটার। অর্থাৎ এখান থেকে ঘুরে 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 এই পর্যন্ত যে মাপটা সেটা আমরা পেয়ে গেলাম 2.2 মিটার। এবার এখানে একটু বোঝার ব্যাপার আছে, এই জায়গাটা একটু মনোযোগ সহকারে শুনবে। দেখো এখানে আমি রাফে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এই ট্রেনের চাকার, আমরা ট্রেনের চাকার পরিধিটা কত পেলাম? এখানে তো পেয়ে গেছি যে 2.2 মিটার, এই ট্রেনের চাকার পরিধিটা পেয়ে গেছি, তাই তো? মানে এখান থেকে এই পর্যন্ত যে মাপটা, এখান থেকে ঘুরে এই পর্যন্ত মাপটা ট্রেনের চাকার পরিধি আমরা পেয়ে গেলাম 2.2 মিটার। এটা কোনো একটা ভূমিতলের মধ্যে আছে। এবার এই চাকাটা যখন একবার ঘুরবে, একবার ঘোরা মানে কি? এখান থেকে ঘুরে এই জায়গাটা, এখান থেকে ঘুরে 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 এসে আবার এই পর্যন্ত, মানে এভাবে যখন ঘুরবে তখন ট্রেনের চাকাটা মনে করো এখানে এলো। তাহলে কতটা দূরত্ব গেল? মানে একবার ঘুরে কতটা গেল? এক পাক ঘোরা মানে 2.2 মিটার যাবে, কারণ ট্রেনের চাকার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। ট্রেনের চাকার পরিধি হলো 2.2 মিটার, তাহলে এক পাক ঘোরা মানে 2.2 মিটার পথ যাবে। বুঝলে? তাহলে আমরা লিখে নেব যে সুতরাং একবার চাকাটি পূর্ণ আবর্তন করলে, মানে সম্পূর্ণ যদি ঘোরে, একবার চাকাটি পূর্ণ আবর্তন করলে পথ অতিক্রম করবে সমান সমান 2.2 মিটার। তাহলে একবার যদি ঘোরে তাহলে কতটুকু পথ যাবে? 2.2 মিটার। এবার আমরা বইটা পড়বো। দেখো বইয়ের লেখা আছে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে। তাহলে 450 বার ঘুরলে কতটুকু যায় সেটা আমরা প্রথমে বের করে নেব। দেখো একবার ঘুরলে চাকাটি যায় 2.2 মিটার যায়, তাহলে 450 লিখে নেব, 450 বার চাকাটি পূর্ণ আবর্তন করলে পথ অতিক্রম করবে সমান সমান, দেখো একবার ঘুরলে যদি এতটুকু যায় তাহলে 450 বার ঘুরলে বেশি যাবে, সেই জন্য এটা গুণ হয়ে যাবে, গুণন 450 মিটার। তো এবার দশমিক তুলে দিচ্ছি, এখান থেকে একটা 1 আসবে, একটা শূন্য, একটা শূন্য কাটবো। এবার 22 আর 45 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 990 মিটার। তাহলে বুঝলে 450 বার চাকাটি ঘোরা মানে 990 মিটার যাবে। তো এবার ভালো করে শোনো, তাহলে এই যে 990 মিটার যাবে সেটা কত মিনিটে যাবে? 1 মিনিটে, কারণ 1 মিনিটে 450 বার ঘোরে, তাহলে 450 বার ঘোরা মানে কত মিটার যাওয়া? 990 মিটার। তাহলে 990 মিটার কত মিনিটে যাবে? 1 মিনিটে যাবে, এখানে বইয়ে বলা আছে। তাহলে আমরা লিখবো যে সুতরাং ট্রেনটি 1 মিনিটে পথ অতিক্রম করবে সমান সমান 990 মিটার।
তাহলে 990 মিটার পথ যাবে কত মিনিটে? 1 মিনিটে। তো আমাদের ঘন্টায় বের করতে বলেছে, তাই আমরা লিখব ট্রেনটি 1 ঘন্টা বা ঘন্টাটাকে আমরা মিনিটে আনবো, তো 60 মিনিটে পথ অতিক্রম করবে সমান সমান। দেখো 1 মিনিটে 990 মিটার পথ গেলে 60 মিনিটে বেশি যাবে, তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে যাবে 990 গুণন 60, মানে বেশি যাবে। 1 মিনিটে যতটুকু যাবে 60 মিনিটে বেশি যাবে, তাই গুণ হয়ে গেল এত মিটার। তো আমরা গুণ করে দেব, যদি আমরা গুণ করে দেই তাহলে হয়ে যাবে 59,400 মিটার। এবার এই মিটারটাকে আমরা কি করব? কিলোমিটারে আনবো। কেন? কারণ এখানে বইয়ে দেখো বলে দিয়েছে যে 1 ঘন্টায় মানে ঘন্টায় কত কিমি যাবে, অর্থাৎ কিমির হিসাবটা চেয়েছে, ঠিক আছে। আর ঘন্টায় মানে আমরা 1 ঘন্টা তো বের করলাম, তো কিমিতে আনতে হবে। তো কিমিতে আনার নিয়মটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমরা জানি কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেমি, মিলি, এটা আমরা জানি যে কিলোমিটার থেকে মিলিমিটার, অর্থাৎ আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে আমাদেরকে গুণ করে যেতে হবে, ঠিক আছে। কত দিয়ে? 10 দিয়ে। আর যদি আমরা মিলিমিটার থেকে যদি কিলোমিটারের দিকে আসি তাহলে আমাদেরকে মানে 10 দিয়ে ভাগ করে আসতে হবে, ঠিক আছে। তো এবার এখানে কি আছে? এখানে আছে মিটার আছে। কোথায়? এখানে দেখো মিটার আছে 59,400 মিটার। এটা মিটারটাকে আমরা কি আনবো? কিলোমিটারে। মিটার মানে এখানে আছে, তাহলে মিটার থেকে যদি কিলোমিটারে যাই তাহলে আমার কোন দিকে যেতে হবে? এই দিকে যেতে হবে। আর এই দিকে আসা মানে কি? আমাদের 10 দিয়ে ভাগ করে আসতে হবে। তাহলে দেখো মিটার থেকে কিলোমিটার আসা মানে কয়টা ঘর? মিটার থেকে কিলোমিটার আসতে হলে একটা ঘর, দুটো ঘর, তিনটা ঘর আসতে হবে, অর্থাৎ 3টা 10 দিয়ে আমাদেরকে এটা ভাগ করতে হবে। তাহলে 3টা 10 মানে কি বলো তো? 3টা 10 মানে হলো 10 দিয়ে গুণ করব সবগুলোকে, তাহলে 3টা 10 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 1000, অর্থাৎ এটাকে আমার 1000 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি আবারও বলছি, যদি আমরা মিলিমিটার থেকে কিলোমিটারের দিকে যাই তাহলে আমাদের 10 দিয়ে ভাগ করে আসতে হবে। মিটার থেকে কিলোমিটারে যেতে হলে আমাদের একটা, দুটো, তিনটা ঘর পড়ছে, অর্থাৎ 3টা 10 দিয়ে ভাগ করতে হবে। 3টা 10 মানে কত সেটাকে আমরা গুণ করে দেখছি যে 1000, অর্থাৎ আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে আছে 59,400, তাহলে আমরা লিখে নেব 59,400, এটাকে ভাগ করব 1000, তাহলে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের এটা কিলোমিটার হয়ে যাবে। একটা শূন্য কাটবো, এখানে দেখো কটা শূন্য হলো? দুটো শূন্য, তাহলে দুটো শূন্য কেটে দিলাম উপর নিচে, এখানে দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কাটলাম, তাহলে শূন্য কটা আছে? এখানে একটা শূন্য, মানে 1 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ এখানে ভাগ করার কোনো দরকার নেই, একটা শূন্য আছে মানে 1 ঘর আগে দশমিক আসবে, তাহলে এত কিমি। তাহলে আমরা দেখলাম যে ট্রেনটি 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে পথ যাবে কতটুকু? 59.4 কিমি। তাহলে লিখে নেব যে সুতরাং ট্রেনটির গতিবেগ, আমাদের গতিবেগ বের করতে বলেছে, ট্রেনটির গতিবেগ হবে 59.4 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 59.4 কিমি যাবে, ঠিক আছে। 4-এর দাগে আছে আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসেব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। তো এখানে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা দেওয়া আছে। তো দেখো আমি এখানে একটা বৃত্তাকার মাঠ এঁকে নিচ্ছি। তো এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য এখান থেকে এইটুকু, মানে 280 মিটার এটা দেওয়া আছে। প্রথমে আমরা এটা লিখে নিই যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য ফার্স্ট ব্র্যাকেটে আমরা আর লিখবো সমান সমান 280 মিটার। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 280 মিটার। এবার একটু ভালো করে শুনবে, দেখো বলেছে চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে যায়। হিসেব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগে। দেখো মাঠটি একবার প্রদক্ষিণ করার কথাটার মানেটা কি বলো তো? মনে করো আমি এখানে আছি বা চৈতালি এখানে আছে, চৈতালি এখান থেকে যাত্রা শুরু করে হেঁটে হেঁটে সে যখন আবার এখানে আসবে তখন একবার ঘোরা হবে। একবার ঘোরা মানে কি? এখান থেকে আমরা জানি এখান থেকে যখন ঘুরে আবার যখন এখানে আসি তখন সেটা কি হয়ে যায়? পরিধি হয়ে যায়। অর্থাৎ আমাদের প্রথমে বৃত্তাকার মাঠের পরিধিটা বের করতে হবে, কারণ আমাদের জানতে হবে যে এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসা মানে কতটুকু দূরত্ব মানে হেঁটে হেঁটে পার হবে, সেটা আমাদের প্রথমে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা বের করে নেব বৃত্তাকার মাঠের পরিধি সমান সমান, পরিধির সূত্র আমরা কি জানি? 2π r জানি, সমান সমান 2 ইন্টু পায়ের মান হবে 22/7 ইন্টু আর এর মান হলো 280 এত মিটার। 7 দিয়ে কেটে দেবো, 4 7 28 শূন্য। তো সমান সমান যদি এখানে গুণ করি তাহলে হবে 44 আর যদি 44 আর 40 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 1760 মিটার।
তাহলে দেখো এখান থেকে ঘুরে 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 এখানে আসা মানে কতটা পথ অতিক্রম করতে হবে? 1760 মিটার পথ। এবার প্রশ্নটা পড়তে হবে। দেখো প্রশ্নে বলেছে চৈতালি প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। মানে চৈতালি যে হাঁটবে সেই হাঁটার স্পিডটা হবে ঘন্টায় 5.5 কিমি। তো আমরা এই কিমিটাকে প্রথমে মিটারে আনবো, কারণ আমাদের ক্যালকুলেশনটা মিটারে করতে হবে। কারণ আমরা দেখো পরিধিটা মিটারে বের করেছি। তো আমরা প্রথমে দেখবো যে 5.5 কিমি মানে মিটারে কতটুকু, সেটা আমরা প্রথমে বের করে নেব। তো লিখে নেব, সুতরাং 5.5 কিমি সমান সমান, তো দেখো আমি লিখে নিয়েছি 5.5 কিমি। এই কিমি থেকে আমাদের যেতে হবে মিটারে। তাহলে কিমি মানে কি? এই কিলোমিটার, এটা হলো কিমি। কিমি থেকে আমাদের মিটারে যেতে হবে, অর্থাৎ আমাদের বাঁ দিক থেকে ডান দিকে যেতে হবে। তাহলে আমাদের 10 দিয়ে গুণ করে যেতে হবে। তাহলে কিমি থেকে যদি মিটারে যাই তাহলে কয়টা ঘর? একটা ঘর, দুটো ঘর, তিনটা ঘর। অর্থাৎ কিলোমিটার থেকে মিটারে যেতে হলে আমাদের 3টা ঘর পার হতে হবে। 3টা ঘর পার হওয়া মানে কি? একটা ঘর পার হওয়া মানে একটা 10 দিয়ে গুণ করবো, দুটো ঘর পার হওয়া মানে আরেকটা 10 দিয়ে গুণ করবো, 3টা ঘর পার হওয়া মানে 3টা 10 দিয়ে গুণ করবো। 3টা 10 মানে কত? 1000। অর্থাৎ এই 1000 দিয়ে আমাদের যদি গুণ করি তাহলে আমরা এটা মিটারে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেবো যে 5.5 ইন্টু 1000। তাহলে 1000 দিয়ে আমাদের গুণ করতে হবে। তো এবার আমি দশমিক তুলে দিচ্ছি, একটা 1 একটা 0, একটা 0 একটা 0 কেটে দেবো। তাহলে এটা হয়ে যাচ্ছে মিটারে। দেখো 55কে যদি আমরা এই 100 দিয়ে গুণ করে দিই তাহলে 5500 মিটার হয়ে যাবে। তাহলে 5.5 কিমি মানে কত? 5500 মিটার। এবার এই জায়গাটা একটু ভালো করে বোঝো। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। অর্থাৎ চৈতালি প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায় কত কিমি যায়? 5.5 কিমি। তাহলে 5.5 কিমি মানে কত মিটার? 5500 মিটার। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং চৈতালি আমরা লিখে নেব যে 5500 মিটার পথ অতিক্রম করে সমান সমান কতটুকু সময় লাগে? 5500 কিমি, 5500 মিটার বা 5.5 কিমি পথ অতিক্রম করতে চৈতালির সময় লাগে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট সময় লাগে। ঠিক আছে, 60 মিনিট। আশা করছি তোমরা বুঝলে। মানে চৈতালির গতিবেগটা হলো, হাঁটার গতিবেগটা হলো ঘন্টায় 5.5 কিমি। অর্থাৎ 1 ঘন্টায় সে যাবে 5.5 কিমি মানে 5500 মিটার যাবে। তাহলে 1 ঘন্টা মানে আমরা লিখেছি 60 মিনিট। তাহলে লিখেছি চৈতালি 5500 মিটার পথ যাবে কত মিনিটে? 60 মিনিটে। তাহলে আমরা লিখব চৈতালি 1 মিটার পথ অতিক্রম করবে সমান সমান, দেখো 5500 মিটার পথ অতিক্রম করতে যত সময় লাগবে 1 মিটার পথ অতিক্রম করতে কম সময় লাগবে, সেই জন্য ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব 60/5500 মিনিট। ঠিক আছে, এবার লিখব সুতরাং, তাহলে এখান থেকে এই মাঠটার একবার প্রদক্ষিণ করা মানে কি? কত মিটার বলো তো? একবার প্রদক্ষিণ করা মানে 1760 মিটার। তাহলে আমরা দেখব যে চৈতালি 1760 মিটার পথ অতিক্রম করে কত মিনিটে। দেখব, দেখো চৈতালি 1 মিটার পথ অতিক্রম করে এত মিনিটে। তাহলে 1760 মিটার পথ অতিক্রম করবে কি? বেশি মিনিট লাগবে, মানে সময়টা একটু বেশি লাগবে 1760 মিটার অতিক্রম করতে। তাই এটা গুণ হয়ে যাবে ওপরটার সঙ্গে। তাহলে লিখব 60 গুণন 1760/5500 মিনিট। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা শূন্য এখানে একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটবো। ঠিক আছে, তো সমান সমান। এবার আমরা কাটাকাটি করব। 11 দিয়ে যদি কাটি 5 11 হবে 55, 11 দিয়ে যদি এটা কাটি তাহলে 11 11, 6 11 66। তাহলে উপরে হবে 16 গুণন 6 মানে কত হবে? 16 আর 6 গুণ করে দিলে হবে 16 6 96, 96 বাই নিচে কত আছে? 5, এত মিনিট। তো যেহেতু উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা আছে তাই আমরা ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে 5 অক্ষে 5 বিয়োগ করে দিলে আসবে 4, 6 কাটবো। তাহলে 5-এর ঘরে নামাতে দেবো 5 নং 45, বিয়োগ করলে কত আসবে? 1। তাহলে এই 1টা উপরে যাবে আর এই ভাজকটা এখানে আসবে, এত মিনিট। তাহলে আমরা লিখে নেব সুতরাং 19.1/5 মিনিট। এটাকে আমরা প্রথম ভেঙে নেব। ঠিক আছে, তাহলে 1760 মিটার পথ অর্থাৎ একবার প্রদক্ষিণ করতে চৈতালি কত সময় লাগে? 19.1/5 মিনিট। তাহলে এটাকে আমরা লিখব যে 19 মিনিট। আর এই 1/5কে আমরা লিখব যে 1/5, যেহেতু এটা মিনিটে আছে, মিনিটটাকে আমরা সেকেন্ডে আনলে আমাদের 60 দিয়ে গুণ করতে হবে। 60 এখানে গুণ করতে হবে, তাহলে সেকেন্ডে আসবে। তাহলে সমান সমান হবে 19 মিনিট। আর এখানে ক্যালকুলেশন করে কাটবো 5 অক্ষে 5, 5 গুণ 10 মানে 12 অক্ষে 12 সেকেন্ড। তাহলে 19.1/5 মিনিট মানে কত? 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে চৈতালি 1760 মিটার পথ অতিক্রম করে কত সময়ের মধ্যে? 19 মিনিট 12 সেকেন্ডে। তাহলে দেখো
এখান থেকে এই পুরোটা ঘোরা মানে একবার প্রদক্ষিণ করা, একবার প্রদক্ষিণ করা মানে 1760 মিটার। আর সেই 1760 মিটার পথ অতিক্রম করবে চৈতালি 19 মিনিট 12 সেকেন্ডে, বুঝলে। সুতরাং দিয়ে আমরা অ্যান্সারটা লিখব। সুতরাং চৈতালি মাঠটি একবার, চৈতালির লিখব, হ্যাঁ, চৈতালির মাঠটি একবার প্রদক্ষিণ করতে সময় লাগবে সমান সমান 19 মিনিট 12 সেকেন্ড। 5-এর দাগে আছে তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে যার দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ 15 সেমি। আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম, হিসেব করে এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। তো দেখো, তথাগত নামে একটি ছেলে একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে যার দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 18 সেমি এবং প্রস্থ আছে 15 সেমি। তো ধরে নাও এটি একটি তামার তার, এই তামার তারটির দৈর্ঘ্য কত সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা এটা জানি যে তথাগত নামে একটি ছেলে এই তামার তারটিকে আয়তাকারে এরকমভাবে আয়তাকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্যটা এখানে দেওয়া আছে 18 সেমি আর প্রস্থ বলে দিয়েছে 15 সেমি। আমরা জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের মান এটা যা হবে এটার মান একই হবে, অর্থাৎ এটাও 18 সেমি হবে, এবং প্রস্থের মান এটা যা হবে এটা একই হবে, তাহলে এটাও হবে 15 সেমি। আমরা এবার এই আয়তাকার চিত্রের বা আয়তক্ষেত্রের আমরা পরিসীমার মান বের করব। পরিসীমা মানে কি, এখান থেকে ঘুরে এখান থেকে এই পর্যন্ত আসাটা হলো পরিসীমা। অর্থাৎ এই 4টা বাহুকে যদি আমরা যোগ করি যা মান আসবে সেটাই হবে এই আয়তাকার চিত্রের পরিসীমা, যেটাকে আমরা সূত্রের সাহায্যে বের করি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, আমরা কেন পরিসীমা বের করব? এই আয়তাকার চিত্রের পরিসীমার মান মানে এখান থেকে ঘুরে এই পর্যন্ত এই যা মান হবে সেটাই হবে এই তামার তারটির দৈর্ঘ্যের সমান, কারণ এই তামার তারটি বেঁকিয়েই কিন্তু এই আয়তাকার চিত্রটা বানানো হয়েছে, বুঝলে। তাহলে আমরা লিখব যে তথাগতর তৈরি আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান, সূত্রটা হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হলো এখানে 18 যোগ প্রস্থ হলো 15 সেমি। তো এই সূত্রের সাহায্যে বের করব, অথবা তোমরা যদি 18 যোগ 15 যোগ 18 যোগ 15 এই সবগুলো যোগ করো তাও একই আসবে, ঠিক আছে। তো আমরা সূত্রটাই ইউজ করব। তাহলে 2 × এখানে যোগ করলে আসবে 33 এত সেমি সমান সমান হবে 66 সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই আয়তক্ষেত্রের পরিসীমা হলো 66 সেমি। এই আয়তক্ষেত্রের পরিসীমার মানটাই হবে এই তামার তারটির দৈর্ঘ্যের সমান, অর্থাৎ তামার তারটির দৈর্ঘ্য হলো 66 সেমি। এটা আমরা বের করে নিলাম, ঠিক আছে। এবার আমরা প্রশ্নটা পড়ব। দেখো, প্রশ্নে বলে দিয়েছে আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম, হিসেব করে এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। তো দেখো, এবার আমি কি করলাম, আমি এই তামার তারটা কি করলাম, এইভাবে বাঁকিয়ে একটা বৃত্ত তৈরি করলাম, বুঝলে। তো দেখো, আমি কত সেমি তামার তার দিয়ে বৃত্ত তৈরি করলাম, 66 সেমি দিয়ে, মানে এই প্রান্তটাকে ধরো এখানে আছে। এবার এই পুরোটাকে মানে 66 সেমিকে আমরা এইভাবে মানে আমি এইভাবে গোল করে একটা বৃত্ত বানিয়েছি। তো আমার কাছে জানতে চেয়েছে যে এই বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, এটা আমাদের জানতে চেয়েছে, বুঝলে। তো এবার একটা জিনিস ভালো করে শোনো, এই তামার তারটা দিয়ে যেহেতু আমি এই বৃত্তাকার তামার তারটি তৈরি করেছি, তাহলে এই বৃত্তাকার তামার তারটির পরিধি কত হবে বলো তো? 66 সেমি হবে। কারণ দেখো, এই তামার এই প্রান্তটা মনে করো এখানে আছে, এবার এটাকে যখন ঘুরিয়ে এই প্রান্তটা যখন আমরা এখানে এনেছি তখনই কিন্তু বৃত্তটা তৈরি হয়েছিল। অর্থাৎ এখান থেকে ঘুরে এখানে আসা মানে বৃত্তের পরিধি আমরা জানি, তাই তো। সেজন্য আমরা এখানে লিখে নেব যে সুতরাং বৃত্তাকার মানে এই বৃত্তাকার তারের পরিধিও হবে 66 সেমি, বুঝলে। তাহলে এই বৃত্তাকার তারের পরিধিও হবে 66 সেমি। এবার লিখব সুতরাং ধরি
তো আমাদের কাছে জানতে চেয়েছে যে এই বৃত্তাকার তারের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। তাহলে আমরা লিখে নেব, ধরি বৃত্তাকার তারের ব্যাসার্ধ সমান সমান আর ধরে নিলাম। তাহলে এই বৃত্তাকার তারের মানে পরিসীমা কত, বৃত্তাকার তারের পরিধি বার করবো। হ্যাঁ, এই বৃত্তাকার তারের পরিধিটা বার করব। পরিধি সমান সমান হবে 2πr। তাহলে 2πr এটা আমরা সূত্রে জানি। তাহলে আমরা লিখব যে প্রশ্ন অনুসারে, তাহলে আমাদের হিসেবে বৃত্তাকার তারের পরিধি হলো 2πr, আর আমরা আবার জানি যে বৃত্তাকার তারের পরিধি হলো 66 সেমি, তাই তো। দেখো আমরা এই বৃত্তাকার তারের পরিধিটা বের করেছি যে হবে 2πr, কারণ এটার ব্যাসার্ধ হলো r। আবার আমরা জানি যে এই বৃত্তাকার তারটা তৈরি করা হয়েছে 66 সেমি দিয়ে, তাহলে 66 সেমির সাথে সমান হবে এটাও বৃত্তাকার তারের পরিধি, এটাও বৃত্তাকার তারের পরিধি। তাহলে দুটো সমান করে দিলেই তো আমাদের এই বৃত্তাকার তারের ব্যাসার্ধ দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে, বুঝলে। তাহলে সেখান থেকে আমরা লিখব যে 2 ইন্টু পায়ের মান আমরা জানি 22/7, আর সমান সমান 66 হবে। তো বা এই দুটা ওপরের সাথে গুণ হবে 44r/7 সমান সমান 66। এবার আমরা কোনাকুনি গুণ করব, ঠিক আছে। তো এটা নিচে না মানে 1 আছে, তো এই দিকে যদি গুণ করি তাহলে হবে 44r, আর এই দিকে গুণ করলে আমরা গুণ করব না, গুণ আকারে রেখে দেবো, ঠিক আছে। বা আর সমান সমান হবে 7 × 66/44। তো আমরা কেটে দেবো 11 দিয়ে, 4 11 44, 6 11 66। আবার 2 দিয়ে কাটবো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে বা আর কাটাকাটি যাবে না, তাই আমরা উপরে উপরে গুণ করব, 3 7 21, আর নিচে গুণ করব, নিচে তো 2ই আছে শুধু, তাহলে 2 লিখব। এবার আমরা এটা ভাগ করব। তো যদি ভাগ করি তাহলে আমি একবার করছি 10 দুগুণে 20, এখানে 1 আছে, দশমিক দিয়ে 0 নেব, 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে লিখবো যে বা আর সমান সমান হবে 10.5। তাহলে আর মানে কি ধরেছিলাম, বৃত্তাকার তারের ব্যাসার্ধ ধরেছিলাম। তাহলে আমরা অ্যান্সারটা লিখব যে সুতরাং বৃত্তাকার তারটির ব্যাসার্ধ হবে 10.5 সেমি। 6 দাগে আছে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তো মাঠটা কীরকম দেখতে, অর্ধবৃত্তাকার দেখতে, তাই তো। তাহলে আমরা প্রথমে মাঠটা এঁকে নিই। তো দেখো আমি এখানে এঁকে নিচ্ছি অর্ধবৃত্তাকার মাঠটা এই রকম দেখতে, তাই তো। তো এই অর্ধবৃত্তাকার মাঠের আমাদের ব্যাসের দৈর্ঘ্যটা জানতে চেয়েছে যে কত হবে। তো আমরা প্রথমে এই অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধটা ধরে নেব। তো আমি ধরে নিচ্ছি, ধরি কমা অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান r সেমি ধরে নিলাম। তাহলে সুতরাং এখানে বইয়ে দেখো কার মান বের করা আছে, দেখো বইয়ে আমাদের কিন্তু এখানে দেওয়া আছে যে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা দেওয়া আছে। সবসময় মনে রাখবে বইয়ে যেটা দেওয়া থাকবে তোমরা সেটাই বের করবে, বের করে এটার সঙ্গে সমান করে দেবে, তাহলে আমাদের অ্যান্সারটা অটোমেটিক চলে আসবে। তো আমরা বের করে নেব অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা। তো আমি লিখে দিচ্ছি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা সমান সমান, আমরা সূত্র জানি, পরিসীমা সূত্রটা আমরা কি জানি যে πr + 2r এত সেমি। তাহলে আমরা লিখে নেব যে প্রশ্নানুসারে আমাদের হিসেবে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা হলো πr + 2r, আর বইয়ে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমাটা কত দেওয়া আছে দেখে নাও, বইয়ে দেওয়া আছে 108। তাহলে এটার সঙ্গে আমরা সমান করে দেব 108। সব সময় মনে রাখবে বইয়ে যেটা থাকবে সেটাই তোমরা বের করবে। বইয়ে আমাদের অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমাটা দেওয়া আছে 108 মিটার, আমরাও বের করে নিয়েছি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা হবে এটা। তাহলে দুটো সমান করে দিয়েছি, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা এখানে মান বসিয়ে দেবো। তো এখানে যদি মান বসিয়ে দিই, মান বসানোর আগে আমরা কমন নিয়ে নিই, আর কমন নিয়ে নিই, তাহলে হবে π + 2 সমান সমান 108। এই দুটো থেকে আমরা আর কমন নিয়েছি, ঠিক আছে। তাহলে বা আর পায়ের মান বসাবো আমরা 22/7 + 2 সমান সমান হবে 108। বা আর এখানে আমরা লসাগু করব, হবে 7, তাহলে হবে 22 যোগ এটা নিচে না মানে 1 আছে, তো 1 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি তো 7ই হবে। তাহলে 7 দিয়ে যদি আমি 2কে গুণ করি, 7 দুগুণে 14 সমান সমান 108। বা এবার আমরা যদি ওপরে যদি যোগ করি তাহলে 22 আর 14 যোগ করলে কত আসবে, 36। এর সাথে 8টা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 36r/7 সমান সমান 108। আমরা কোনাকুনি গুণ করব।
এটা নিচে নেই মানে 1 আছে, তো এই দিকে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 36R, আর এই দিকে গুণ করলে হবে 108 গুণন 7। তো গুণ করে দিলে গুণ করে দিতে পারো, অথবা গুণ আকারে রাখলে ভালো হয়, কারণ কাটাকাটি করতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো আমি গুণ না করে গুণ আকারে রেখে দিলাম, বা R সমান সমান হবে 108 × 7/36। এবার আমরা কাটাকাটি করব, তো কাটাকাটি করব, তো আমি কত দিয়ে কাটবো, 7 দিয়ে তো যাবে না, আমরা এই দুটোকে কাটবো। তো এই দুটোকে আমরা কত দিয়ে কাটবো, যদি 9 দিয়ে কাটি, 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 9 দিয়ে এটা কাটলে হবে 4 9 36, 4 দিয়ে কেটেছি 3 4 12, তাহলে বা R সমান হবে 3 7 কত হবে 21। তাহলে আমার অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধটা বেরিয়ে গেছে। তাহলে লিখে নেব, সুতরাং অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান সমান 21 সেমি। কিন্তু আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে যে অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে। তো আমরা লিখে নেব যে সুতরাং অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান, আমরা জানি কি ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাহলে 21কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই তাহলে আমাদের ব্যাসটা বেরিয়ে যাবে, তাহলে হবে 42 সেমি। তো এটাই হবে অ্যান্সার। 7 দাগে আছে, একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তো আমাদের ওই চাকার ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করতে বলেছে, তো আমরা লিখে নেব যে ওই চাকার ব্যাসার্ধ দৈর্ঘ্যটা 8 সেমি ধরে নেব। তো ধরে নিচ্ছি ধরি কমা চাকার ব্যাসার্ধ সমান সমান 8 সেমি ধরে নিলাম। তো সুতরাং এবার আমরা কি বের করব, দেখো আমরা সুতরাং দিয়ে আমরা বের করব চাকার পরিধি বের করব এবং চাকার ব্যাস বের করব। ঠিক আছে, তাহলে লিখে নেব সুতরাং চাকার, আমরা প্রথমে ব্যাস বের করে নিচ্ছি, ব্যাস সমান সমান ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2R সেমি হবে। আবার বের করব আমরা চাকার পরিধি বের করব। ঠিক আছে, চাকার পরিধি সমান সমান চাকার পরিধি সূত্রটা কি হবে, 2πr হবে, 2πr সেমি। তো এবার আমরা সুতরাং দিয়ে লিখব যে প্রশ্ন অনুসারে, দেখো তোমাদেরকে বলেছিলাম যে বইয়ে যেটা থাকবে সেটাই আমরা বের করে সেটার সঙ্গে সমান করে দেব। তাহলে বইয়ে কি দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে যে চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর, মানে চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের বিয়োগফলটা দেওয়া আছে 75। তাহলে আমাদের হিসাবে চাকার পরিধি কত, 2πr, ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তরটা কি হবে -2r, মানে পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর মানে বিয়োগফল, পরিধির থেকে ব্যাসের দৈর্ঘ্যটা বিয়োগ করব, সমান সমান বইয়ে দেওয়া আছে 75, তাহলে সেটার সঙ্গে সমান করে দিলাম। দেখো আমি আবার বলছি, অনেকেই হয়তো বুঝবে না, এখানে বলেছে চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর, অর্থাৎ চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের বিয়োগফলটা 75 দেওয়া আছে। তাহলে আমাদের হিসাবে চাকার পরিধি হলো 2πr আর ব্যাসের দৈর্ঘ্য হলো 2r, এর বিয়োগফলটা এটা, আর বইয়ে দেওয়া আছে 75, এটার সঙ্গে সমান করে দিলাম। ঠিক আছে, তো এবার আমরা লিখব বা এই দুটো থেকে আমরা 2r কমন নেব, 2r কমন নিলে এখানে হবে পাই মাইনাস এখানে হবে 1 সমান সমান 75। তো বা 2r, এখানে পায়ের মান বসাবো 22/7 মাইনাস 1 সমান সমান 75, বা 2r, এখানে আমরা লসাগু করে হবে 7, তাহলে 22 মাইনাস 7 অক্ষে 7 হবে সমান সমান 75, বা 2r ইন্টু এখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 15, তাই তো 15/7 আসবে সমান সমান 75। বা এবার আমরা কি করব, দেখো 2rটা কিন্তু ওপরটার সাথে গুণ আছে, তো আমরা গুণ না করে গুণ আকারে রেখে দেবো, বাই হলো 7 সমান সমান 75। এবার আমরা কোণাকোণি গুণ করব, বুঝলে কি করব, আমরা কোণাকোণি গুণ করব। দেখো এটার নিচে নেয় মানে 1 আছে, তো এই দিকে যদি গুণ করি তাহলে এটার নিচে নেয় মানে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, তাহলে 2r ইন্টু 15 লিখবো, আর এই দিকে গুণ করলে হবে 7 গুণন 75। বা দেখো r এর সঙ্গে 2 × 15 কি আকারে আছে, গুণ আকারে আছে, তো আমি একটা একটা করে ওপাশে নিচ্ছি। ঠিক আছে, দেখো লিখবো 2r সমান সমান, এখানে 15টা গুণ আকারে আছে, সমান সমান ওপাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, ভাগ মানে নিচে চলে যাবে। বা একই রকমভাবে এখানে দেখো r এর সঙ্গে 2টা গুণ আকারে আছে, সমান সমান ওপাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, ভাগ মানে এই বাইরের নিচে চলে যাবে, এই বাইরের নিচে চলে যাবে। তাহলে কত লিখবো, এই দুটাকে আমরা এখানে লিখবো। ঠিক আছে, তো এবার আমরা কাটাকাটি করব, 15 ঘরে যদি নামতা করি তাহলে কী হবে, 5 15 75, আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তাহলে লিখবো বা r সমান সমান হবে 5 7 35/2। ঠিক আছে, এটা হবে। তো এবার আমরা যে জানি যে উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা থাকলে ভাগ করতে হয়,
তাহলে 2 অক্ষে 2, এখানে বিয়োগ করলে আসবে 1, 5 কাটবো, 7 দুগুণে হবে 14, বিয়োগ করলে কত আসবে 1, তো দশমিক দিয়ে আমরা একটা শূন্য নেব, 5 দুগুণে 10। তা লিখে নেব যে সুতরাং ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 17.55 মিটার। ঠিক আছে, মিটার, সরি এটা মিটার হবে না, এটা সেন্টিমিটার হবে, হ্যাঁ, কারণ এখানে সেমিতে দেওয়া আছে, সেন্টিমিটার হবে। 8-এর দাগে বলেছে 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পেছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসেব করে লিখি। তো দেখো এখানে বলে দিয়েছে যে 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে, তাহলে ব্যাস মানে কি পুরোটা, তাই তো, এই পুরোটাকে আমরা বলবো ব্যাস, অর্থাৎ পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্রগামী যে সরলরেখাটা এটাকে আমরা ব্যাস বলবো। ঠিক আছে, তাহলে এটা দৈর্ঘ্য কত আছে 28 মিটার, তাহলে আমরা লিখে নেবো যে এটা হলো 28 মিটার। 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। মনে করো এই জায়গায় পূজা দাঁড়িয়ে আছে, এই জায়গায় আরেকজন কি আছে, পূজা আর জাকির আছে, তো জাকির মনে করো এখানে আছে, তাহলে পূজা এবং জাকির একই জায়গা মানে এখান থেকে একই সময় প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে, মনে করো এখান থেকে ঘুরে 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 এখানে থেকে এখানে আসা মানে 1 পাক, এরকম করে আবার ঘুরবে 2 পাক, 3 পাক, 4 পাক। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন কত পাক পেছনে থাকে, 1 পাক পেছনে থাকে। তার মানে কি জাকির কয় পাক দেয়, জাকির 3 পাক দেয়, জাকির দেয় 3 পাক আর পূজা দেয় 4 পাক। ঠিক আছে, এবার প্রতিযোগিতাটি কত মিটারের ছিল, তাহলে ভালো করে দেখো, পূজা কিন্তু 4 পাকে প্রতিযোগিতা শেষ করেছে, তার মানে আমরা এটা জানলাম যে 4 পাকে প্রতিযোগিতাটা শেষ হবে। তাহলে আমরা বের করব যে এখান থেকে ঘুরে 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 আবার এখানে আসা মানে 1 পাক মানে কত মিটারের, সেটা আমরা বের করব। কেন বের করব, দেখো আমরা এখান থেকে ঘুরে 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 আবার যখন এখানে আসবো মানে কি পরিধি, আমরা প্রথমে পরিধিটা বের করব, পরিধিটা যা আসবে বা পরিধির যা মান আসবে সেটাই আমরা বুঝবো যে 1 পাকে ঘুরলে কত মিটার যায়। তাহলে সেটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দেই, 4 পাকে কত হবে, তত মিটারের প্রতিযোগিতা ছিল, যেহেতু পূজা 4 পাকে প্রতিযোগিতা শেষ করেছে, বুঝলে। তাহলে আমরা কিন্তু প্রথমে বৃত্তের পরিধিটা বের করব, তাহলে আমরা লিখে নেব, তো আমরা লিখে নেব বৃত্তাকার ট্র্যাকের ব্যাসার্ধ সমান 28 মিটার, এটা বলে দিয়েছে। তাহলে আমরা বের করে নেব, সুতরাং বৃত্তাকার ট্র্যাকের সরি এটা ব্যাস দেওয়া ছিল, ঠিক আছে, ব্যাস দেওয়া ছিল, ব্যাস 28 মিটার দেওয়া ছিল, আমরা ব্যাসার্ধটা বের করে নেব। ব্যাসার্ধ ফার্স্ট ব্র্যাকেটে লিখবো আর সমান 28/2, কারণ কি ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, তাহলে 2 দিয়ে কেটে দিচ্ছি, হবে 14 মিটার, তাহলে সমান 14 মিটার। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো 14 মিটার। এবার আমরা বৃত্তাকার ট্র্যাকের পরিধি বের করব, সুতরাং লিখব বৃত্তাকার ট্র্যাকের পরিধি সমান পরিধির সূত্র আমরা জানি যে 2πr হবে, সমান 2 ইন্টু পায়ের মান হবে 22/7 ইন্টু আর এর মান হলো 14, কেটে দেবো। ঠিক আছে, এখানে মিটারটা লিখে নিই, এখানে কেটে দেবো, 7 দুগুণে 14 সমান এবার সবগুলোকে যদি গুণ করি তাহলে হবে 2 দুগুণে 4, 4 দিয়ে গুণ করলে হবে 88, তাহলে 88 মিটার। তার মানে আমরা বুঝলাম যে এখান থেকে ঘুরে 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 1 পাক যাওয়া মানে কত মিটার যাওয়া, 88 মিটার যাওয়া। তাহলে পূজা কত পাক গিয়ে প্রতিযোগিতা শেষ করেছিল, পূজা 4 পাক গিয়ে প্রতিযোগিতা শেষ করেছিল। তাহলে আমরা লিখে নেব, সুতরাং প্রতিযোগিতাটি ছিল সমান 1 পাকে 88 মিটার যাওয়া, তাহলে 4 পাকে যাবে গুণন 4 এত মিটার, 4টা 32, 2 হাতে হবে 3, 4টা 32 আর হাতে থাকবে 3, 4টা 32, 2 হাতে হবে 3, 4টা 32, 33, 35 মানে 352 মিটার, বুঝলে। প্রতিযোগিতাটা যেহেতু 4 পাকে শেষ হয়েছিল, মানে পূজা 4 পাক গিয়ে প্রতিযোগিতা শেষ করেছিল, তার মানে প্রতিযোগিতাটা ছিল 88 গুণন 4 সমান 352 মিটার। তারপর দেখো বলেছে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে। আমরা এখানে দেখেছিলাম যে পূজা যখন 4 পাক ঘোরে, জাকির তখন 1 পাক পেছনে থাকে, তার মানে পূজা জাকিরের থেকে 1 পাক বেশি ছিল। তাহলে 1 পাক মানে কত মিটার, 1 পাক মানে আমরা জানলাম যে 88 মিটার, মানে এখান থেকে ঘুরে ঘুরে এখানে 1 পাক। তার মানে পূজা, আমি এখানে তোমাদের বোঝানোর জন্য বলে দিচ্ছি, এখানে পূজা
সে গিয়েছে 4 পাক, আর জাকির সে গিয়েছে 3 পাক। তাহলে পূজা কয় পাক বেশি আছে? 1 পাক বেশি আছে। আর অন্যভাবে যদি বলি তাহলে জাকির পূজা থেকে 1 পাক কম আছে। তাহলে 1 পাক কম মানে কত মিটার? 88 মিটার। 1 পাক মানে 88 মিটার। তার মানে পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে, বুঝলে? তাহলে আমরা লিখে নেব, সুতরাং পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে। এটাই হবে অ্যান্সার।